ফ্রান্সের একটি শহর সমুদ্র থেকে 100 মিটার দূরে অবস্থিত। নদীর তীরে একটি নির্জন বাতিঘর নির্মিত হয়েছে এবং এই বাতিঘর সম্পর্কে একটি বিশেষ কথা বলা হয়েছে যে কেউ এই বাতিঘরটি তৈরি করবে তাকে বার্ষিক $1.2 মিলিয়ন বেতন দেওয়া হবে। এই পরিমাণ 32 কোটি টাকা, কিন্তু তা সত্ত্বেও 1991 সাল থেকে এখানে কেউ একটি কাজ করতে রাজি হয়নি এবং এর পিছনের কারণ জানলে আপনার লোম দাঁড়িয়ে যাবে। আপনাদের সকলকে আরেকটি পর্বে স্বাগতম। আমাদের আগ্রহের জন্য অনেক ধন্যবাদ। সাধারণত বাতিঘরগুলি সমুদ্রের উঁচু স্থানে পাথর দিয়ে তৈরি করা হয়, যাতে এর আলো সমুদ্রের জাহাজ এবং নৌকাগুলিকে সঠিক পথ দেখাতে পারে, যাতে তারা তীরে বা পাথরে ধাক্কা না খায়। বর্তমানে সমগ্র বিশ্বে 18,000-এর বেশি বাতিঘর রয়েছে, তবে এর মধ্যে 4,000 বাতিঘর এখনও সম্পূর্ণ সক্রিয়। এর মধ্যে একটি বাতিঘর রয়েছে যার সম্পর্কে মানুষ কথা বলতে ভয় পায়। এটি হলো লেজিমো বাতিঘর। কেউ কেউ এটিকে জোমান লাইট হাউস বা জোমান লাইট হাউস নামে চেনেন এবং বাস্তবে এই দুটি নামই ভুল। লেজিমো আসলে ফরাসি ভাষার একটি শব্দ যার অর্থ নৌকা। 1888 থেকে 1904 সাল পর্যন্ত 31টি বিদেশি জাহাজ এই লাইটগুলির সাথে সংঘর্ষে ডুবে যায় এবং তার সাথে সংঘর্ষে ডুবে যায় 250 জনের বেশি মানুষ প্রাণ হারায় এবং টাওয়ারটি লাইট হাউসগুলোর সাথে সংঘর্ষ যা তৈরি করা হয়েছিল যাতে বিদেশিরা জাহাজগুলি এই বড় ও তীক্ষ্ণ আলো থেকে রক্ষা পায়। আপনি জেনে অবাক হবেন যে এই টাওয়ারটি তৈরি করতে গিয়ে অনেক মানুষের প্রাণ হারিয়েছিল। এই লাইট হাউসটি 1904 সাল থেকে শুরু করে প্রায় 1800 ফুট উঁচু হয়ে টাওয়ারটি তৈরি করতে 8 বছর সময় লেগেছে এবং এর নির্মাণে 5টি লগ, গ্রানাইট পাথর এবং 1000 টন কংক্রিট ব্যবহার করা হয়েছে। তবে একটি জিনিস যা সবাইকে অবাক করে দেবে তা হলো বাতিঘরটি সর্বদা সমুদ্রের ঢেউয়ের মধ্যে থাকে। এটি সম্পূর্ণরূপে বৃষ্টি এবং ঢেউ দ্বারা আবৃত থাকে এবং এখানে সমুদ্রের এই শক্তিশালী ঢেউগুলি এত উঁচু এবং শক্তিশালী যে তারা পুরো বাতিঘরটিকে তাদের ভিতরে লুকিয়ে রাখে। যখন এই ঢেউগুলি 120 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে এই বাতিঘরে আঘাত করে, তখন বাতিঘরের দেয়ালগুলি সম্পূর্ণভাবে কেটে ওঠে। 5 ডিসেম্বর 1991 ছিল ইতিহাসের একটি ঝড়ো দিন, যখন 60 ফুট উঁচু ঢেউ এই বাতিঘরে আঘাত করেছিল। সেই সময় বাতিঘরটি পর্যবেক্ষণ করছিলেন গার্লি গফ, যিনি এর ভিতরে তার দায়িত্ব পালন করছিলেন এবং এই ঝড়ে তিনি সম্পূর্ণ ভীত হয়ে পড়েন। হঠাৎ তিনি বাইরের একটি হেলিকপ্টার শব্দ শুনতে পান। ভেবেছিল যে হয়তো বাইরে কেউ থেকে তাকে সাহায্য করতে এসেছে, কিন্তু সেই হেলিকপ্টারটি চাউন কোস্টের, যিনি একজন ফটোগ্রাফার ছিলেন এবং তিনি সেদিন ঝড়ের ছবি তুলছিলেন। পার্লি গফ সাহায্যের জন্য বাতিঘরের গেটে পৌঁছানোর সাথে সাথেই বাতিঘরের পিছন থেকে একটি সাবরেট উঠে এসে এবং স্রোতে ভেসে যায়, যার ফলে এটি মারা যায় এবং সমুদ্রের কোথাও তার দেহ পাওয়া যায় না। তবে সেই সময় একটি ছবি অবশ্যই পাওয়া যায় যা একই হেলিকপ্টার থেকে চাউন কোসাত তৈরি করেছিলেন, যার পর এই বাতিঘরটি খুব বিখ্যাত হয়ে ওঠে এবং ছবির সাথে সাথে এমন কিছু জিনিসও খুব বিখ্যাত হয়ে ওঠে যা এই বাতিঘরটিকে আরও ভয়ঙ্কর করে তোলে। এর ইতিহাস বুঝতে হলে আমাদের আরও কয়েক বছর পিছনে ফিরে যেতে হবে। এটি এমন একটি সময় ছিল যখন ভ্রমণের জন্য রাস্তা বা ট্রেন ছিল না। দীর্ঘ দূরত্ব ভ্রমণের সবচেয়ে নিরাপদ এবং সর্বোত্তম উপায় ছিল সমুদ্রপথ। তখন বেশিরভাগ মানুষই তারা সমুদ্রপথে যাতায়াত করত। তবে এখানে একটি বড় সমস্যা ছিল, জাহাজগুলি হঠাৎ করে সমুদ্রে ডুবে যেত এবং মানুষ সমুদ্রে বেরিয়ে যেত কিন্তু কখনো ফিরে আসতো না। আমাদের পৃথিবীতে 71% সমুদ্র জুড়ে ছড়িয়ে আছে। যদি আমরা সমগ্র পৃথিবীর ভূমি এক জায়গায় করি, তবে আমরা সমগ্র পৃথিবী মাত্র 7টি মহাদেশ একত্রিত করতাম, তবুও শান্তির প্রশান্তির জন্য আরও বেশি সময় হতো। প্রাচীনকালের তখন নাবিকেরা এই সমুদ্র পেরিয়ে ভ্রমণ করত। তখন তাদের কোনো ধারণা ছিল না যে পরবর্তী ভূমি তাদেরকে কত দূরে সময় এবং নৌকা চলাচলের জন্য ছিল বিশ্বের সবচেয়ে বড় সমস্যা। আজকের মতো জিপিএস সিস্টেম ছিল না। নাবিকদের তাদের দিক নির্দেশনা খুঁজে বের করতে হতো সূর্যের থেকে এবং সরঞ্জাম উপর নির্ভর করত তাদের সমুদ্র পথ খুঁজতে কিছুটা সাহায্য করত, তারা থেকে তারা সাহায্য নিত। কিলোমিটার দূরে ঝড় আসতো, তখন জাহাজগুলি সম্পূর্ণভাবে তাদের দিক নির্দেশনা হারিয়ে ফেলত, যার ফলে তারা মাসের পর মাস সমুদ্রে ঘুরে বেড়াতো এবং সমুদ্রে ঘুরে বেড়াতো। জমি না পাওয়ার কারণে এই লোকেরা সমুদ্রে ক্ষুধা ও তৃষ্ণায় মারা যেত।
এমন একটি ঘটনা ঘটেছিল যা সেই সময় সমুদ্রের সবাইকে নাড়া দিয়েছিল। 1857 সালে হ্যানসেন বে দিয়েছিল নামে একটি বিদেশি জাহাজ 200 জন যাত্রী নিয়ে লন্ডন থেকে কানাডা যাচ্ছিল। এই বিদেশি জাহাজে বাণিজ্যিক পণ্যের সাথে সাথে প্রচুর খাদ্য সামগ্রী ছিল। একদিনের যাত্রা শেষে যখন এই জাহাজটি আজোরেস দ্বীপের কাছে পৌঁছায়, তখন একটি বিশাল সমুদ্র ঝড় এটিকে আঘাত করে এবং এই ঝড়টি এতটাই শক্তিশালী ছিল যে এটি পাইলট এবং তাদের ক্রুদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং কিছুক্ষণের মধ্যেই এটি তীব্র সমুদ্রে পরিণত হয়। চাতান থেকে এটি একটি জাহাজের সাথে সংঘর্ষ হয়, জাহাজের অর্ধেকের বেশিরভাগ পায় ভেঙে পড়ে যায়, যার ফলে জাহাজে থাকা 200 জনের বেশি লোক মারা যায়। এই জাহাজের 1600 বছর এবং বিশ্বের প্রথম বাতিঘরের উৎপত্তি ছিল। প্রাচীন শহর আলেকজান্দ্র মিশরে ভূদূষল থেকে কাছে অবস্থিত ছিল। এই রাজ্যের জন্য একটি বড় সমস্যা ছিল। এই শহরের তীরে পৌঁছানোর জন্য বিদেশি জাহাজ এবং নৌকাগুলিকে এই জায়গা দিয়ে যেতে হতো এবং কাছাকাছি ধারালো পাথর এবং আরও কিছু ভারী ভারী পাথর ছিল। রাতে যখন জাহাজগুলি বাণিজ্যের জন্য এই পথ দিয়ে যেত, তখন এই কাঠের জাহাজগুলি এই পাথরগুলির সাথে সংঘর্ষ হতো এবং জাহাজটি জলে ভরে যেত। জাহাজটি তার সমস্ত মালামাল সহ ডুবে যেত। সেই সময় এই স্থানের রাজা টলিনি এই সমাধানে সাহায্য করার জন্য সেই সময় বিশেষজ্ঞ এবং প্রতিভাবান স্থাপত্যদের ডেকেছিল। একসাথে তারা একটি অত্যন্ত শক্তিশালী মডেল তৈরি করেছিল। এই লাইট হাউস কেবল রাতে জাহাজগুলিকে পাথর এবং পাথরের ভূখণ্ড থেকে রক্ষা করেনি, বরং সেই সময় জলদস্যুদের থেকেও সম্পূর্ণভাবে রক্ষা করেছিল। এটি জাহাজগুলিকে আসন্ন যে কোনো ঝড়ের বিষয় থেকে সতর্ক করেছিল। এটি ছিল খাঁটি সাদা মার্বেল দিয়ে তৈরি একটি 284 ফুট উঁচু টাওয়ার আলেকজান্দ্র উপকূলে অবস্থিত। ফরাসি দ্বীপে নির্মিত এর উপরে রাতে একটি বিশাল আগুন জ্বলত, যার উপরে তেল বা কাঠের সরবরাহ সর্বদা থাকত। এই বাতিঘরটি এখন বিশ্বের সবচেয়ে উল্লেখযোগ্য এবং বিস্ময়গুলির মধ্যে একটি হিসেবে বিবেচিত হয়। এর নকশা এবং বয়সের কারণে এরপরে বিশ্বের প্রতিটি রাজ্য একটি ধরনের টাওয়ার নির্মাণ করতে শুরু করে। এবার আসা যাক 1.2 মিলিয়ন সম্পর্কে। এই টাওয়ারের কর্মীদের বার্ষিক 32 কোটি টাকা বেতন দেওয়া হয়। 1991 সাল থেকে গার্লিগফের মৃত্যুর পর বাতিঘরটি সম্পূর্ণভাবে সক্রিয় হয়ে পড়ে, কিন্তু বলা হয়েছে কোনো শ্রমিক সেখানে কাজ করতে আসেনি। বাতিঘরটি সরাসরি একটি উপগ্রহের সাথে সংযুক্ত, তাই এটি দূর থেকে নিয়ন্ত্রণ করা যেতে পারে। পৃথিবীতে এখনও কিছু বাতিঘর টাওয়ার আছে যেখানে মানুষ এখনও কাজ করে। এখানকার কাজ করার সময় শ্রমিকদের জীবনের ঝুঁকি থাকে। এই কাজটি করার জন্য তাদের মাসের পর মাস প্রশিক্ষণ গ্রহণ করতে হয়। কোনো সাধারণ মানুষ এখানে 4 ঘন্টাও টিকতে পারবে না। নেমো পিটার্স, একজন বাতিঘর রক্ষক, একবার বলেছিল যে এখানের প্রথম রাতটি ছিল তার জন্য খুবই ভয়ঙ্কর, কারণ ঢেউগুলি এত প্রবল। যখন তারা টাওয়ারের সাথে আঘাত করে তখন মনে হয় কেউ যেন বাতিঘরে আঘাত করছে। তিনি আরও বলেন, আমি রাতে ঘুমাতে পারিনি। তিনি আরও বলেন যে আমি জীবনে এত একা কখনো অনুভব করিনি। সমুদ্রের তীব্র বাতাস আমাকে এমন অনুভব করাতো যেন সেখানে কেউ আছে, কারো উপস্থিতি আছে, এবং সমুদ্রের দিকে আমি যখন তাকাতাম তখন মনে হচ্ছিল যে কেউ আমাকে বোধরের মতো ডাকছে। সাধারণত এই কর্মীরা বার্ষিক 70 থেকে 80 হাজারের মধ্যে আয় করতেন, কিন্তু এই $1.2 মিলিয়ন বেতনের পিছনের আসল গল্প কী তা আমরা এখন জানব। এই উচ্চ বেতনের পরিসংখ্যান শুনে বিশ্বজুড়ে 50,000 মানুষ এই পদের জন্য আবেদন করেছিলেন, কিন্তু বাস্তবতা ভিন্ন। বন্ধুরা, এখন এই টাওয়ারটি তৈরি করা হয়েছিল তখন এর খরচ হয়েছিল প্রায় 10 মিলিয়ন ইউরো, যা আজকের দিনে প্রায় 29 কোটি টাকা। আপনাদের কাছে আমার প্রশ্ন হলো যে 29 কোটি টাকা নির্মিত বাতিঘরের একজন রক্ষককে কীভাবে 32 কোটি টাকা দেওয়া যেতে পারে? এটি এমন এক ধরনের ব্যবসা যাকে কাজে লাগিয়ে বিশাল কেলেঙ্কারি হয়েছিল। বলা হয়েছিল যে স্ক্যাম অ্যালার্ট নামে একটি ভুয়া ওয়েবসাইট খুলে এটি করা হয়েছিল এবং এর মধ্যে সবাই ফর্ম ফিল আপ দিয়ে এর প্রতারণার শিকার হয়েছিল। বন্ধুরা, পৃথিবীতে এমন না জানা আরও অনেক রহস্য আছে, কিন্তু সেই রহস্য আছে যা এখনও সমাধান হয়নি। আর সেই রহস্যের মধ্যে পিরামিডের মিশর, গিজার পিরামিড। এই পিরামিডগুলি তৈরির উদ্দেশ্য কী ছিল? আর যখন গবেষকদের একটি দল ভিতরে দেখার জন্য একটি রোবট ক্যামেরা ঢুকেছিল, তখন তারা এর ভিতরে কী এমন আবিষ্কার করেছিল যা গত 4500 বছরেও কেউ দেখেনি।
আপনি যদি এই রকম ভিডিও চান তবে অবশ্যই কমেন্ট সেকশনে পিরামিড লিখে জানিয়ে দিবেন, তবে আমরা পরবর্তীতে পিরামিড সম্পর্কে ভিডিও নিয়ে অবশ্যই